আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা বৃষ্টির ঠিকানা উপন্যাসের ৬ নম্বর পর্ব। বুলবুল রায়হান। রুমি টেবিলে একটা কাগজ রেখে একটা কলম নিয়ে বসেছে। তার পাশে বসেছে সুমি আর টুম্পা। রুমি বলল, প্রথমে দেখা যাক ঢাকায় দেখার মতো কি কি আছে। ১ নম্বর স্মৃতিসৌধ। সুমি বলল, স্মৃতিসৌধ ঢাকায় তোকে কে বলেছে? স্মৃতিসৌধ হচ্ছে সাভারে। সাভার আর ঢাকা তো কাছাকাছিই হলো। সুমি বলল, কোনোদিনও কাছাকাছি না, সাভার অনেক দূর। মোটেও দূর না। দুই ভাই বোনে তর্কাতর্কি লেগে যাচ্ছিল। টুম্পা তাদেরকে থামালো। তখন রুমি বলল, শহীদ মিনার। সুমি বলল, সংসদ ভবন। রুমি বলল, মুক্তিযুদ্ধ জাদুঘর। সুমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর। রুমি প্রশ্ন করল, চিড়িয়াখানা? সুমি হাসার ভঙ্গি করে বলল, তোর আমেরিকায় কত ফাটাফাটি চিড়িয়াখানা আছে, এইখানে শুকনা শুকনো আত্মরা কয়েকটা জন্তু দেখে কি করবে? রুমি মাথা নাড়ল, বলল, তা ঠিক। সুমি বলল, টুম্পা আপুকে একটা কাঁচা বাজারে নিয়ে যেতে হবে। টুম্পা জানতে চাইল, কাঁচা বাজার কি? কাঁচা বাজারে মাছ, মাংস, শাকসবজি বিক্রি হয়। তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আম্মুকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবে কেমন করে দরদাম করতে হয়। টুম্পা বলল, আমি একটা আর্ট মিউজিয়ামেও যেতে চাই, বাংলাদেশের আর্টিস্টদের আঁকা ছবি দেখতে চাই। সুমি চোখ বড় বড় করে বলল, দাঁড়াও। কি হয়েছে? একটা বড় পেইন্টিং এক্সিবিশন শুরু হবে চারুকলায়। কবে থেকে? দাঁড়াও দেখি। সুমি খবরের কাগজ নিয়ে এসে বিজ্ঞাপনটা দেখে বলল, আজ থেকে শুরু, ৩টার সময় ওপেনিং চারুকলায়। টুম্পা খবরের কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আচ্ছা সুমি, এই খবরের কাগজে বিজ্ঞাপন দিতে কত লাগে তুমি জানো? বিজ্ঞাপন? হ্যাঁ। কিসের বিজ্ঞাপন? না, এমনি ছোট একটা বিজ্ঞাপন। সুমি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেল। টুম্পা একটু ইতস্তত করে বলল, তুমি একটু খোঁজ নিতে পারবে? পারবো। আমি ফোন করলে আমাকে পাত্তা দিবে না, আম্মুকে দিয়ে ফোন করাতে হবে। টুম্পা মাথা নাড়ল, বলল, ঠিক আছে। সাভারের স্মৃতিসৌধ দেখে ফিরে আসতে আসতে তাদের দেরি হয়ে গেল। তাদের ইচ্ছা ছিল চারুকলার ছবি প্রদর্শনীর শুরুর অনুষ্ঠানটি দেখবে। এসে দেখে অনুষ্ঠানটি শেষ। সবাই এক্সিবিশন দেখছে। টুম্পা খুব আগ্রহ নিয়ে গ্যালারির ভিতরে ঢুকে গেল। ছবি প্রদর্শনী দেখতে তার খুব ভালো লাগে। প্রথম দিন বলে অনেক কয়টা টেলিভিশন ক্যামেরা এসেছে। শিল্পীরা ছবির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকার ভঙ্গি করতে লাগলেন, আর সাংবাদিকরা তাদের ছবি নিতে লাগল। টুম্পা সেই ভিড়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে ছবিগুলো দেখতে থাকে। এতদিন সে যত ছবি দেখেছে সবগুলো পশ্চিমা দেশের। এই দেশের ছবির যে একটা অন্য ধারা আছে সেটা সে জানত না। দেখে তার খুব মজা লাগতে থাকে। পার্থক্যটা ঠিক কোথায় সে বুঝতে পারে না, কিন্তু অনুভব করতে পারে। ভারী বিচিত্র সেই অনুভূতি। ছবিগুলো দেখতে দেখতে টুম্পা একটা ছবির সামনে দাঁড়িয়ে গেল। বিশাল একটা ক্যানভাসের মাঝে রঙগুলি সব উজ্জ্বল। হালকা নীল রঙের একটা মানুষের ছায়া কেমন যেন ভাঁজ হয়ে শুয়ে আছে। পাশে একটা ছোট সবুজ গাছ। টুম্পা চোখে হাত দিয়ে সবুজ গাছটা আড়াল করে দেখল। ছবিটাকে তখন কেমন জানি সাদামাটা মনে হয়। এই ছোট গাছটা এই রং দিয়ে ঠিক এইখানে বসানোর জন্যে ছবিটা অন্যরকম হয়ে গেছে। আর্টিস্ট মানুষটি কেমন করে বুঝতে পারে এটি করতে হবে? সে কি কখনো এরকম একজন আর্টিস্ট হতে পারবে? কি দেখছো তুমি এমন করে? মাঝ বয়সী একজন মানুষ টুম্পার দিকে হাসি মুখে তাকিয়ে জিজ্ঞেস করছে। টুম্পা একটু থতমত খেয়ে গেল, বলল, না মানে ইয়ে দেখছি। ভালো লেগেছে ছবিটা? জি, খুব ভালো লেগেছে। আগে কখনো এরকম ছবি দেখি নাই। কেন, তুমি এক্সিবিশনে আসো না? টুম্পা মাথা নাড়ল, বলল, না, আমি আসলে বাংলাদেশে থাকি না। তাই তো বলি, তোমার বাংলা উচ্চারণের এই অবস্থা কেন? মানুষটি হা হা করে হাসতে হাসতে তার পিঠে হাত দিয়ে বললেন, কিন্তু তুমি বাংলা বলছো, এটাই অনেক।
সেই জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নাও ছবি দেখো। ভদ্রলোক চলে যাচ্ছিলেন। টুম্পা জিজ্ঞেস করল, এই ছবিটা কে এঁকেছে? আমি। আপনি? টুম্পা উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ইস, আপনি কি সুন্দর ছবি আঁকতে পারেন। আমি যদি আপনার মতো ছবি আঁকতে পারতাম। শখ থাকলে পারবে না কেন, 100 বার পারবে। শিল্পী ভদ্রলোক টুম্পার দিকে তাকিয়ে বলল, ছবি আঁকো তুমি? জি, চেষ্টা করি। কোনো ট্রেনিং নাই আমার, এমনি আঁকি। ভেরি গুড। টুম্পার কি মনে হলো কে জানে, বলল, আমার আব্বুও আর্টিস্ট ছিলেন। কি নাম তোমার আব্বুর? বুলবুল রায়হান। শিল্পী মানুষটি মনে হলো একটা ইলেকট্রিক শক খেলেন। চমকে উঠে বললেন, তুমি বুলবুলের মেয়ে? আপনি আমার আব্বুকে চিনেন? টুম্পার প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছে এখন বুলবুল? আমি তো জানি না, আমার আব্বু কোথায় তাও তো জানি না। আসলে 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 কি? আসলে আমার আব্বু বেঁচে আছেন কি না সেটাও জানি না। শিল্পী মানুষটা গম্ভীর মুখ করে বললেন, বেঁচে নিশ্চয় আছে। বেঁচে না থাকলে আমরা খবর পেতাম। আমার আব্বুকে কোথায় খুঁজে পাবো আপনি জানেন? না, আমি তো জানি না। আপনি কি কাউকে চেনেন যে জানে? ভদ্রলোক কিছুক্ষণ ভাবলেন, তারপরে বলল, বুলবুল আমাদের থেকে 2 বছর জুনিয়র ছিল। শামীমের সাথে তার খাতির ছিল, আর জাহেদ। তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বলতে পারবে। তাদের কোথায় পাবো? শামীম তো এখানেই আছে। এক্সিবিশনে শামীমের ছবিও আছে। আসো আমার সাথে, দেখি খুঁজে পাই কিনা। বাইরে এক জায়গায় চা কফির আয়োজন করা হয়েছে। সেখানে কয়েকজন সিগারেট খেতে খেতে গল্প করছিল। ভদ্রলোক টুম্পাকে নিয়ে সেখানে হাজির হলেন। ছোটখাটো একজন মানুষকে ডেকে বললেন, শামীম, এই যে এ মেয়েটি বুলবুলের মেয়ে। কোন বুলবুল? মনে নাই, বুলবুল রায়হান। তাই নাকি? ছোটখাটো মানুষটা এগিয়ে আসে। তুমি বুলবুলের মেয়ে? হ্যাঁ। আমি তো জানতাম ওর ওয়াইফ মেয়েটাকে নিয়ে আমেরিকা চলে গেছে। জি, আমি আমেরিকা থেকে এসেছি। ও। মানুষটা টুম্পার দিকে ভালো করে তাকিয়ে বলল, কি নাম তোমার? টুম্পা। টুম্পা রায়হান। হ্যাঁ তাই তো, বুলবুলের মেয়েটার নাম ছিল টুম্পা। তুমি এত বড় হয়েছ? টুম্পার নিঃশ্বাস আটকে যায়। আমার আব্বু কোথায় আছে আপনি জানেন? মোহাম্মদপুরের দিকে থাকতো, বছর 2 আগের কথা। এখন যে কোথায় আছে কেউ কি বলতে পারবে? আপনি জানেন? ছোট মানুষটা সিগারেট টানতে টানতে কি যেন ভাবল, ভেবে বলল, তোমার টেলিফোন নাম্বারটা দাও, আমি একটু খোঁজ নিয়ে দেখি। আসলে সমস্যাটা কি জানো? কি? বুলবুল তো নর্মাল না, কারোর সাথে দেখা করে না, কথা বলে না। তা হোক, আমি শুধু দেখতে চাই। সেটা তো বটেই, তোমার বাবা, তুমি তো দেখতেই চাইবে। অসাধারণ শিল্পী ছিল বুলবুল, অসম্ভব ক্রিয়েটিভ। আমি বুঝি না, বেশি ক্রিয়েটিভ মানুষের এই সমস্যা হয় নাকি এই সমস্যা থাকলেই বেশি ক্রিয়েটিভ হয়। টুম্পা একটা কাগজ বের করে সেখানে তার নাম লিখল, তারপর ছোট খালার টেলিফোন নাম্বার লিখল। লিখে শামীম নামের ছোটখাটো মানুষটার হাতে দিয়ে বলল, আপনার টেলিফোন নাম্বারটা দিবেন? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও তোমাকে আমার একটা কার্ড দিই। কার্ডটা হাতে নিয়ে টুম্পা বলল, আপনি কখন আমাকে খোঁজ দিতে পারবেন বলে মনে হয়? আসলে আমি তো মাত্র অল্প কয়েকদিনের জন্য এসেছি। হ্যাঁ দেখি, 2-1 দিন সময় দাও। আমি ভেবেছিলাম আব্বুর ছবি দিয়ে পেপারে একটা বিজ্ঞাপন দেব। তাহলে আমি আপনার জন্য 2 দিন অপেক্ষা করি। হ্যাঁ 2 দিন অপেক্ষা করো। টুম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য মাত্র ঘুরেছে, ঠিক তখন সুমি আর রুমি উদ্বিগ্ন মুখে ছুটে এলো। সুমি বলল, আপু তুমি এইখানে? আমরা তোমাকে সব জায়গায় খুঁজেছি। না, আমি একটু কথা বলছিলাম। রুমি হাসি হাসি মুখ করে বলল, আপু তুমি কোনো পেইন্টিং কিনবে নাকি? টুম্পা হাসলো, বলল, পেইন্টিং তো না, খালি ক্যানভাস কেনার টাকা আছে আমার। সুমি হি হি করে হেসে বলল, খারাপ না আইডিয়াটা। একটা ক্যানভাস কিনে নিচে লিখে রাখবে, এইখানে বিখ্যাত একটা পেইন্টিং আঁকা হবে। সুমির উত্তরে রুমি কি যেন একটা বলল, তার উত্তরে আবার সুমি। টুম্পা তাদের কথা কিছুই শুনতে পাচ্ছিল না।
তার বুকের ভেতরে ধুকভুক করছে। সত্যি কি সে তার আব্বুকে খুঁজে পাবে? তার আব্বু সত্যি আছেন? কেমন আছেন? তার সাথে কথা বলবেন? প্রথম যখন দেখা হবে কি বলবে সে তার আব্বুকে? খাবার টেবিলে ছোট খালু টুম্পাকে জিজ্ঞেস করলেন, টুম্পা, তোমার অবস্থা কিরকম? কেন ছোট খালু? তোমাকে নিয়ে ঢাকা শহর থেকে বের হই, কক্সবাজার রাঙামাটি ঘুরে আসি। রুমি মনে করিয়ে দিল, আর সুন্দরবন? সুন্দরবন মনে হয় এখন হবে না। সুন্দরবন যেতে হয় শীতকালে। এখন সমুদ্র খুব আনপ্রেডিক্টেবল। সেটাই তো ভালো, ঝড়ের মাঝে সমুদ্র একেবারে ফাটাফাটি। সুমি বলল, হয়েছে, একটু বৃষ্টি হলেই ভয়ে বাথরুমে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর সে ঝড়ের মাঝে যাবে সমুদ্রে। কোনোদিন আমি বাথরুমে গেছি? হয়েছে। ছোট খালু দুইজনকে থামালেন। আগে দিনগুলো ঠিক করি। টুম্পা আছে মাত্র 4 সপ্তাহ। দেখবি দেখতে দেখতে সময়টা কেটে যাবে। পরশুদিন বৃহস্পতিবার, আমরা রাত্রে রওনা দিতে পারি। টুম্পা ইতস্তত করে বলল, ছোট খালু। কি হলো? আমরা আর কয়েকটা দিন পরে যাই। পরে? হ্যাঁ। ছোট খালু কয়েক মুহূর্ত টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, এখন তাহলে আমরা ঢাকা শহর আর তার আশপাশে যাই। টুম্পা মাথা নাড়ল, বলল, ঠিক আছে। গভীর রাতে ছোট খালার ঘুম ভেঙে গেল। বাইরের ঘরে আলো জ্বলছে। ছোট খালা আস্তে আস্তে বাইরে এলেন। টুম্পা সোফায় পা তুলে বসে আছে। তার কোলে অ্যালবামটা। তার আব্বুর ছবিটা বের করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট খালা নরম গলায় ডাকলেন, টুম্পা। টুম্পা মুখ তুলে তাকালো। ছোট খালা। ঘুম আসছে না? টুম্পা হাসার চেষ্টা করে বলল, ঘুম এসেছিল, ভেঙে গেছে। জেট লেগ, আমেরিকাতে এখন দুপুর। ও। ছোট খালা পাশে এসে বসলেন। খিদে পেয়েছে, কিছু খাবি? না না ছোট খালা, খাবো না, কিছু খাবো না। সত্যি? জি ছোট খালা। টুম্পা অ্যালবামটা বন্ধ করে রাখতে রাখতে বলল, ছোট খালা। বল। সেদিন যে পেইন্টিং এক্সিবিশনে গিয়েছিলাম, সেখানে যারা আর্টিস্ট ছিলেন তারা 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 আপুকে চিনে। সত্যি? হ্যাঁ ছোট খালা, তাদের কাছে আমি তোমাদের বাসার টেলিফোন নাম্বার দিয়েছি। আব্বুর খোঁজ পেলে আমাকে জানাবে। ছোট খালা এক ধরনের অবিশ্বাসের দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। ফিসফিস করে বললেন, সত্যি? আমার খুব অস্থির লাগছে ছোট খালা। যদি সত্যি তার আব্বুকে পেয়ে যায়, তখন আমি কি করব ছোট খালা? ছোট খালা হাত দিয়ে টুম্পাকে নিজের কাছে টেনে এনে বললেন, সব ঠিক হয়ে যাবে টুম্পা, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে যাবে ছোট খালা? যাব, তোকে আমি নিয়ে যাব। থ্যাংক ইউ ছোট খালা। টুম্পা ছোট খালাকে ধরে ফিসফিস করে বলল, আমার খুব ভয় করছে ছোট খালা, খুব ভয় করছে। ভয়ের কিছু নেই। ছোট খালা টুম্পার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয়ের কিছু নেই টুম্পা সোনা। ঠিকানা। টুম্পা হাতে অনেকগুলো ছবি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। 2 দিন আগে এখানে সে বাচ্চাগুলোর ছবি তুলেছিল। বাচ্চাদের ছবি তোলা হয়েছিল, তাতেই তাদের আনন্দের সীমা ছিল না। টুম্পা তখনই মনে মনে ঠিক করে রেখেছিল, ছবিগুলো প্রিন্ট করে সে বাচ্চাগুলোকে দেওয়ার চেষ্টা করবে। আজ সে ছবি নিয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে খুঁজছে। সত্যি সত্যি হঠাৎ করে কোথা থেকে 2টি বাচ্চা এসে হাজির হলো। রিনরিনে গলায় বলল, আফা 2টা টাকা দেবেন, ভাত খামু। টুম্পা বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে তাদের ছবি তুলেছিল কিনা। এতগুলো বাচ্চার ছবি তুলেছিল যে আলাদা করে তাদের চেহারা মনে করতে পারছিল না। কিন্তু হঠাৎ বাচ্চাগুলো তাকে চিনে ফেলল। তারা আনন্দে চিৎকার করে বলল, ফটো তোলা আফা, ফটো তোলা আফা। আমি তোমাদের 2 জনের ছবি তুলেছিলাম। হ্যাঁ আফা, আজকে আবার তুলবেন? না, আজকে তোমাদের ছবি দিতে এসেছি। টুম্পা হাতের ছবিগুলো মেলে ধরল। কোনটা তোমাদের? 2 জন উত্তেজিতভাবে তাদের ছবি খুঁজতে থাকে এবং সেটা পেয়ে যাওয়ার পর আনন্দে এত জোরে চিৎকার করে ওঠে যে আশেপাশে মানুষরা অবাক হয়ে মাথা ঘুরিয়ে তাকালো। কিছু বোঝার আগেই টুম্পাকে ঘিরে ছোটখাটো বাচ্চাদের ভিড় জমে যায়।
তারা কাড়াকাড়ি করে নিজেদের ছবি নিয়ে আনন্দে লাফালাফি করতে থাকে। কিছুক্ষণের মাঝে দেখা গেল বেশ কয়েকজন বাচ্চা যারা সেদিন ছিল না এবং আজকে এসেছে, তারা মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। খুব ছোট একজন তার ছবি নেই বলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে আরম্ভ করল। কাজেই টুম্পাকে আবার নতুন করে তাদের ছবি তুলতে হলো এবং হঠাৎ বাচ্চাদের মাঝে এক ধরনের মারামারি শুরু হয়ে যায়। টুম্পা অনেক কষ্টে তাদের মারামারি থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কি হয়েছে, তোমাদের মারামারি করছো কেন? উত্তেজিত একজন হড়বড় করে বলল, মইত্যা বড় সোরা, আগের দিন ছবি তুলছে, আজকে আরেকবার তুলছে। মতি, যাকে মইত্যা বলে ডাকা হচ্ছে, গলা ফাটিয়ে প্রতিবাদ করল, আগে তুলি নাই। এইবারে একসাথে কয়েকজন চিৎকার করে উঠল, তুলছে। একজন বলল, নিজের ছবি নিছো। মতি তার ছবিটি গেঞ্জির তলায় লুকিয়ে ফেলার চেষ্টা করতে করতে বলল, নেই নাই। এত বড় মিথ্যা কথার প্রতিবাদ হিসেবে একসাথে কয়েকজন মতির উপরে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। টুম্পাকে কষ্ট করে থামাতে হলো। সে মুখ শক্ত করে বলল, খবরদার, নো মারামারি, মারামারি করলে আমি আর কোনোদিন আসবো না। টুম্পার কথায় ম্যাজিকের মতো কাজ হলো। বাচ্চাগুলোর সাথে সাথে তাদের মারামারি থামিয়ে টুম্পাকে ঘিরে দাঁড়ালো। ভদ্র চেহারার মানুষেরা কখনো তাদের সাথে ভালো করে কথা বলে না। এরকম সুন্দর একটা আপা শুধু যে তাদের সাথে ভালো করে কথা বলছে তা না, তাদের ছবি পর্যন্ত তুলে দিচ্ছে। সেই আপাকে তারা রাগাতে চায় না। টুম্পা বলল, গুড, কেউ মারামারি করবে না, যাদের ছবি তোলা হয় নাই শুধু তারা আসো একজন একজন করে। এবারে মোটামুটি ঝামেলা ছাড়াই নতুন বাচ্চাদের ছবি তোলা শেষ হলো। টুম্পা চলে আসার আগে তাকে আবার নতুন ছবি নিয়ে ফিরে আসার কথা দিতে হলো। টুম্পা বাসায় ফিরে ছোট খালাকে জিজ্ঞেস করল, আমার কি কোনো ফোন এসেছিল? ছোট খালা মাথা নাড়লেন, বললেন, না, আসেনি। টুম্পা পরের দিনটা কাটালো মুক্তিযুদ্ধ জাদুঘরে। প্রথমে শহীদ মিনারে যাওয়ার কথা ছিল। সেখানে অনেক মানুষের ভিড়। কেউ একজন খুব রেগে মেগে বক্তৃতা দিচ্ছে, অন্য অনেকে তার সাথে সাথে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। টুম্পা এরকম দৃশ্য কখনো দেখেনি। তার আরও দেখার ইচ্ছে ছিল, কিন্তু অন্যরা রাজি হলো না। তাই তারা চলে এসেছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। জাদুঘর কথাটা শুনলেই মনে হয় বিশাল জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু একটা। সেই হিসেবে এই জাদুঘরটা খুবই ছোট। ভিতরে ঢুকে সে অবশ্যই আবিষ্কার করল খুব গুছিয়ে সবকিছু রাখা আছে। কেউ যদি একেবারে গোড়া থেকে পুরোটুকু দেখতে দেখতে যায়, তাহলে এই দেশের ইতিহাসটা মোটামুটি জানা হয়ে যায়। শুরু হয়েছে একেবারে পাকিস্তান ইন্ডিয়া থেকে, তারপর নানা আন্দোলন, বঙ্গবন্ধুর ইলেকশন, বদমাইশ ইয়াইয়া খান, তারপরে যুদ্ধ। টুম্পা অবাক হয়ে দেখল কত বাচ্চা বাচ্চা ছেলেরা দেশের জন্য যুদ্ধ করেছে। তাদের দেখে মনে হয় তাদের বুঝি দেশ বলতে কী বোঝায় আর স্বাধীনতা বলতে কী বোঝায় সেটা বোঝার বয়সই হয়নি। কিন্তু যখন প্রাণ দেওয়ার সময় হয়েছে তখন হাসতে হাসতে প্রাণ দিয়েছে। টুম্পা নিঃশ্বাস বন্ধ করে পুরো জাদুঘরটা দেখল। ফিরে আসার আগে সে জাদুঘরের বইয়ের দোকান থেকে কয়েকটা বই, একটা পোস্টার আর অনেকগুলো ভিউ কার্ড কিনল। সুমি জিজ্ঞেস করল, কেমন লেগেছে এই মুক্তিযুদ্ধ জাদুঘর? টুম্পা একটা নিঃশ্বাস ফেলে বলল, কখনো এরকম কিছু দেখি নাই, মনে হয় দেখবও না। বাসায় এসে টুম্পা ছোট খালার কাছে ছুটে গেল। ছোট খালা, আমার কি কোনো ফোন এসেছে? ছোট খালা মাথা নাড়লেন, বললেন, না টুম্পা, কোনো ফোন আসেনি। বিকালবেলা টুম্পাকে নিয়ে যাওয়া হলো সংসদ ভবনে। টুম্পা গিয়ে দেখে সেখানে হাজার হাজার মানুষ। একটু অবাক হয়ে সুমিকে জিজ্ঞেস করল, আজকে এখানে কি হচ্ছে? কিছু না। তাহলে এত ভিড় কেন? সুমি হেসে বলল, প্রত্যেক দিনই এরকম ভিড় হয়। ঢাকা শহরে মানুষ বিকালে এখানে বেড়াতে আসে। টুম্পা বলল, তাই বলো? সে তাকিয়ে দেখে আসলেই তাই। যারা এসেছে সবাই সেজেগুজে এসেছে, হাঁটছে, বেড়াচ্ছে, কথা বলছে, বাদাম খাচ্ছে, বেলুন কিনছে। পুরো এলাকাটাতে কেমন যেন আনন্দের একটা ভাব। টুম্পা মানুষজনকে ছাড়িয়ে একটু এগিয়ে সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকে। অত্যন্ত আধুনিক একটা ভবন। এটাকে দেখলে মোটেও একটা ভবনের মতো মনে হয় না, মনে হয় একটা বিশাল ভাস্কর্য। প্রায় 50 বছর আগে তৈরি করেছে, কিন্তু ভবনটা আশ্চর্য রকম আধুনিক। ইন্টারনেটে পড়েছিল
এই ভবনটা নাকি সবসময়ই আধুনিক থাকবে। তখন বুঝতে পারিনি কথাটির অর্থ কী। ভবনটি নিজের চোখে দেখে বুঝতে পারল আসলে এর অর্থ কী। ভবনটি ডিজাইন করেছেন লুই কান। বেচারা একটা ট্রেন স্টেশনের বাথরুমে হার্টফেল করে মারা গেছেন। এত বড় একজন মানুষ ট্রেন স্টেশনের বাথরুমে কিভাবে মারা যায়? টুম্পারা সবাই অন্ধকার নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল। চারপাশ থেকে আলো জ্বেলে দেওয়ার পর সংসদ ভবনটাকে একেবারে অন্যরকম দেখাতে থাকে। টুম্পার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু মশা এসে খুব বিরক্ত করতে শুরু করে দিল। ফিরে আসার সময় দেখল একজন জাপানি মানুষ বিশাল একটা ট্রাইপডের ওপর বড় একটা ক্যামেরা বসিয়ে সংসদ ভবনের ছবি তুলছে। মানুষটার চোখে মুখে এক ধরনের ভ্যাবাচেকার ভাব। সংসদ ভবন দেখে এরকম ভ্যাবাচেকা খেয়েছে নাকি চেহারাটাই এরকম, টুম্পা বুঝতে পারল না। বাসায় ফিরে এসে টুম্পা ছোট খালার কাছে ছুটে গেল। ছোট খালা। কি মা টুম্পা? আমার কি কোনো ফোন এসেছে? না রে, কোনো ফোন আসেনি। ও। টুম্পার মুখের আলো দপ করে নিভে যায় হঠাৎ। রাত্রিবেলা সবাই যখন খেতে বসেছে, রুমি তাদের একজন স্যার কেমন করে পড়ায় সেটা অভিনয় করে দেখাচ্ছে, ঠিক তখন একটা টেলিফোন এলো। এই বাসায় কার পরে কে টেলিফোন ধরবে তার একটা নিয়ম আছে। এর আগেরটা ধরেছিল সুমি। তাই অভিনয় বন্ধ করে একটা যন্ত্রণার মতো শব্দ করে রুমি টেলিফোনটা ধরতে গেল। প্রায় সাথে সাথে ফিরে এসে টুম্পাকে বলল, টুম্পা আপু, তোমার ফোন। টুম্পার হঠাৎ করে মনে হলো তার নিঃশ্বাস আটকে আসবে। খানিকটা হকচকিতের মতো জিজ্ঞেস করল, আমার? হ্যাঁ, তোমার। টুম্পা ডাইনিং টেবিল থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে টেলিফোনটা ধরে কাপা গলায় বলল, হ্যালো। অন্য পাশ থেকে একজন ভারী গলায় বলল, টুম্পা। জি। আমি শামীম আহমেদ বলছি, ওই যে সেদিন এক্সিবিশনে দেখা হলো। জি, বুঝতে পেরেছি। আমি শেষ পর্যন্ত একজনকে খুঁজে পেয়েছি যে বুলবুলের খোঁজ জানে। টুম্পার মনে হলো তার হৃদস্পন্দন বুঝি থেমে গেছে। শামীম আহমেদ নামের মানুষটি বললেন, বুলবুলের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, নাম শুভ চৌধুরী, একটা খবরের কাগজের স্টাফ আর্টিস্ট। টুম্পার মনে হলো তার চারপাশে সব কিছু বুঝি তাকে ঘিরে ঘুরতে শুরু করেছে। সে খুব ধীরে ধীরে মেঝেতে বসল। তার মনে হতে লাগলো সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। শুভ চৌধুরী একটু পাগলা টাইপের, ফাইন আর্টের ছাত্র ছিল, এখন গ্রাফিক্সের কাজ করে, খুব ব্রাইট। তার সাথে বুলবুলের যোগাযোগ আছে, তার কাছে তুমি ঠিকানাটা পাবে। টুম্পা তখনও কোনো কথা না বলে নিঃশব্দে রিসিভারটা কানে ধরে রাখে। শামীম আহমেদ বললেন, হ্যালো। জি। তুমি শুনছ? জি, শুনছি। আমাকে শুভ চৌধুরীর টেলিফোন নাম্বারটি দেবেন? শুভ চৌধুরীর কোনো টেলিফোন নাই, সে টেলিফোন রাখে না। আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি তার সাথে দেখা করো। কাল দুপুরে অফিসে থাকবে, আমাকে বলেছে। জি, করব। শামীম আহমেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো টুম্পা, মাঝখানে অনেকদিন পার হয়ে গেছে। তোমার মনে তোমার বাবার কীরকম ছবি আছে আমি জানি না, কিন্তু খুব বেশি কিছু আশা করো না। টুম্পা নিঃশ্বাস আটকে রেখে বলল, করব না। না, ঠিকানাটা লিখো। টুম্পা ঠিকানাটা লিখল। যখন আবার ডাইনিং টেবিলে ফিরে এলো, তখন সবাই নিঃশব্দে টুম্পার দিকে তাকিয়ে আছে। ছোট খালা নরম গলায় জিজ্ঞেস করলেন, কে ছিল? আর্টিস্ট শামীম আহমেদ। ও। একটু থেমে জিজ্ঞেস করলেন, কি বলল? আমাকে আরেকজনের ঠিকানা দিয়েছেন, পত্রিকার স্টাফ আর্টিস্ট, নাম শুভ চৌধুরী। ও। টুম্পা নিচু গলায় বলল, শুভ চৌধুরী আমার আপুর ঠিকানা জানেন। কেউ কোনো কথা বলল না। টুম্পা ফিসফিস করে বলল, আমার আব্বু বেঁচে আছেন। তারপর অনেক কষ্ট করেও নিজেকে শান্ত রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। খালা কয়েকবার কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু ঠিক কী বলবেন বুঝতে পারলেন না, তাই চুপ করে রইলেন। শুভ চৌধুরী চেয়ারে হেলান দিয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা একটু অস্বস্তি অনুভব করে। শুভ চৌধুরীর মাথায় বড় বড় চুল পেছনে ঝুঁটির মতো করে বাঁধা, মুখে বড় বড় দাড়ি গোঁফ। চুলগুলো কুচকুচে কালো হলেও গোঁফ আর দাড়ি আধা পাকা।
শুভ চৌধুরী হাত দিয়ে তার গোফের উপর হাত বুলিয়ে বললেন, তুমি বুলবুলের মেয়ে? টুম্পা মাথা নাড়ল। শুভ চৌধুরী ছোট খালার দিকে তাকালেন। আপনি? আমি টুম্পার খালা। থ্যাংক গড। আপনি টুম্পার মা হলে সমস্যা ছিল। কি সমস্যা? শুভ চৌধুরী কোনো উত্তর না দিয়ে আবার টুম্পার দিকে তাকালেন। বললেন, তুমি সত্যি তোমার বাবার সাথে দেখা করতে চাও? টুম্পা মাথা নাড়ল। শুভ চৌধুরী বললেন, তুমি নিশ্চয়ই জানো তোমার বাবার অবস্থা স্বাভাবিক নয়। জি জানি। তোমার সাথে দেখা করতে চাইবে কিনা আমি জানি না। বুলবুল কারোর সাথে দেখা করে না। আমি চেষ্টা করব। আমার আব্বু নিশ্চয়ই আমার সাথে দেখা করবেন। তোমার আব্বু তোমাকে গত 10 বছর দেখেনি। এতদিনে সে এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে তোমার সাথে দেখা হলে তার লাইফে কিন্তু বিশাল একটা ওলটপালট হয়ে যাবে। সে যেরকম অবস্থায় আছে সেই ওলটপালট তার জন্য ভালো হবে কিনা আমি জানি না। টুম্পা কোনো কথা বলল না। শুভ চৌধুরী বললেন, তুমি কয়েকদিনের জন্য এসেছো, আবার চলে যাবে। তোমার বাবা এখানে থাকবে। তুমি আমাকে আগে বলো, তোমার বাবার জীবনটা ওলটপালট করে চলে যেতে চাও কিনা? যেরকম আছে সেভাবে থাকাই কি ভালো না? টুম্পা মাথা নাড়ল। বলল, আমি আমার বাবাকে দেখতে চাই। শুধু দেখবে? দূর থেকে দেখবে? না, আমি কাছে থেকে দেখব, কথা বলবো। শুভ চৌধুরী একটা নিঃশ্বাস ফেললেন। বললেন, তুমি মনে মনে ঠিক কী কল্পনা করছো আমি জানি না। তোমার বাবা কিন্তু স্বাভাবিক না। সত্যি কথা বলতে খুব অসুস্থ। আমি তবু দেখতে চাই। ঠিক আছে। হঠাৎ করে শুভ চৌধুরী চেয়ারে সোজা হয়ে বসলেন। বললেন, তুমি কখন দেখা করতে চাও? আজকেই, এখনই। আমাকে ঠিকানাটা দিন। শুভ চৌধুরী হাসার মতো একটা ভঙ্গি করলেন। বললেন, তোমাকে ঠিকানা দিয়ে তো লাভ নেই। তুমি বাসাতে ঢুকতেই পারবে না। বুলবুল দরজাই খুলবে না। আপনি আমাকে ঠিকানাটা দেন, আমি চেষ্টা করব। কোনো লাভ হবে না। তোমাকে আমার সাথে যেতে হবে। বুলবুল আমাকে ছাড়া আর কাউকে বাসায় ঢুকতে দেয় না। ঠিক আছে। টুম্পা মাথা নাড়ল। বলল, তাহলে আপনি যখন বলবেন আমি তখনই যাব। শুভ চৌধুরী টেবিলে আঙ্গুল দিয়ে খানিকক্ষণ ঠোকা দিয়ে বললেন, আমার একটা কাজ শেষ করতে হবে। আধা ঘন্টার মতো লাগবে। তোমরা যদি আধা ঘন্টা অপেক্ষা করো তাহলে আমরা আজকেই যেতে পারি। টুম্পা ছোট খালার দিকে তাকালো। ছোট খালা মাথা নাড়লেন। টুম্পা শুভ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমরা অপেক্ষা করছি। আধা ঘন্টা পর খবরের কাগজের অফিসের সামনে থেকে শুভ চৌধুরী একটা হলুদ ক্যাব নিলেন। টুম্পা আর ছোট খালা বসলেন পিছনে। শুভ চৌধুরী বসলেন ড্রাইভারের পাশে। রাস্তায় অনেক ভিড়। মাঝে মাঝে এই ক্যাবটা তার পাশে পুরোপুরি থেমে যাচ্ছিল। অন্য কোনো দিন হলে টুম্পা চারপাশ দেখত, প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা স্কুটার, প্রত্যেকটা মানুষের মুখের অনুভূতি বোঝার চেষ্টা করত। কিন্তু আজকে কোনো কিছুতেই সে মন দিতে পারছে না। ছোট খালা শুভ চৌধুরীর সাথে কথা বলছিলেন। ভাষা ভাষা ভাবে সেটা সে শুনতে পাচ্ছিল। যখন ভালো ছিলেন তখন খুব বড় বড় কাজ করেছিলেন। অনেক ছবি এঁকেছেন, বিক্রি করেছেন। বড় মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাডভাইজার ছিলেন। তারা তাকে ফেলে দেয়নি। ব্যাংকের সেফ ডিপোজিটে টাকা আছে, মাসিক ভাতা পান। তা দিয়ে তার আব্বুর দিন চলে যায়। তার বড় একটা কারণ যে আব্বুর কোনো খরচ নাই। দিনের পর দিন আব্বু ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকেন। টুম্পা চিন্তাও করতে পারে না এটা কি ভয়ঙ্কর একটা জীবন। হলুদ ক্যাবটা শেষ পর্যন্ত মোহাম্মদপুরের একটা গলির ভেতর দিয়ে গিয়ে একটা ছোট দোতলা বাসার সামনে দাঁড়াল। শুভ চৌধুরী ক্যাব থেকে নেমে বললেন, এই যে এই বাসা, বুলবুল দোতলায় থাকে। টুম্পার বুক ধপধপ করতে থাকে। তার মনে হয় সে শব্দ বুঝি সবাই শুনতে পাচ্ছে। সে ছোট খালার হাত ধরে ফিসফিস করে বলল, ছোট খালা, আমার খুব ভয় করছে। ভয় কি টুম্পা? ছোট খালা নরম গলায় বললেন, ভয় কিছু নেই, আয় আমার সাথে। শুভ চৌধুরীর পিছু পিছু টুম্পা আর ছোট খালা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। সিঁড়ির সামনে একটা ভারী দরজা। শুভ চৌধুরী দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, বুলবুল। ভেতরে কিছু একটা শব্দ হচ্ছিল। শব্দটা হঠাৎ থেমে গেল। শুভ চৌধুরীর আবার ডাকলেন, বুলবুল। ভেতর থেকে টুম্পা ভারী গলায় একজনের কথা শুনতে পেল। কে? এটা তার আব্বুর গলার স্বর। টুম্পা আরও জোরে তার ছোট খালার হাত আঁকড়ে ধরল।
শুভ চৌধুরী বললেন, আমি শুভ। শুভ? হ্যাঁ, দরজা খোলো বুলবুল। খুট করে দরজা খুলে গেল। দরজার সামনে পর্দা। পর্দার ভেতর থেকে একটা শুকনো ফর্সা হাত বের হয়ে এলো। হাতটা শুভকে স্পর্শ করার চেষ্টা করে বলল, দাও, আমি তোমার জন্য কিছু আনিনি, দেখা করতে এসেছি। সাথে সাথে ফর্সা হাতটা ভেতরে ঢুকে সশব্দে দরজাটাও বন্ধ হয়ে গেল। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে দুর্বলভাবে হাসলেন। আবার দরজায় শব্দ করে বললেন, দরজা খোলো বুলবুল, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। ভেতরে দীর্ঘ সময় কোনো শব্দ নেই। তারপর একটা ভয়ার্ত গলা শোনা গেল, কে? দরজা খুললেই তুমি দেখবে। না, আমি দেখতে চাই না, তুমি চলে যেতে বলো। তুমি আগে দরজা খুলে দেখো। না! ভেতর থেকে প্রায় আর্তচিৎকারের মতো শব্দ হলো। না, আমি দেখতে চাই না, তুমি চলে যেতে বলো, চলে যেতে বলো। শুভ চৌধুরী বললেন, ছি বুলবুল ছি, এভাবে চিৎকার করো না। তুমি দরজা খোলো, দরজা খুললেই দেখবে তোমার মেয়ে দেখা করতে এসেছে। কে? তোমার মেয়ে। প্রায় চিৎকার করে ভেতর থেকে একজন জিজ্ঞেস করল, কে? বলছি তো, তোমার মেয়ে টুম্পা। মিথ্যা কথা বলবে না শুভ, খবরদার, তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না। খবরদার শুভ, খবরদার। তুমি দরজা খোলো, তাহলেই দেখবে আমি মিথ্যা বলছি না। তোমার মেয়ে টুম্পা এসেছে। টুম্পা? হ্যাঁ টুম্পা। টুম্পা? হ্যাঁ বললাম তো টুম্পা। তুমি মিথ্যা কথা বলো না শুভ, টুম্পাকে ওরা আমেরিকা নিয়ে গেছে, আমি জানি। আমেরিকা থেকে টুম্পা এসেছে তোমার সাথে দেখা করতে, তুমি দরজা খুললেই দেখবে। এত ছোট টুম্পা কেমন করে আমেরিকা থেকে আসবে? শুভ চৌধুরী হাসার মতো শব্দ করে বললেন, টুম্পা এখন আর ছোট নেই বুলবুল, টুম্পা এখন বড় হয়েছে, দরজা খুললেই দেখবে। না 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 না! ভেতর থেকে আত্মচিৎকারের মতো শব্দ হতে থাকে। আমি দেখব না, দেখব না, চলে যাও তোমরা, চলে যাও, চলে যাও। হঠাৎ করে ভেতর থেকে ঝনঝন করে কি যেন একটা ভেঙে পড়ল। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আজকে মনে হয় হবে না, আমি একটু কথা বলি। আমার মনে হয় এখন না বলাই ভালো। আমার আব্বুর সাথে আমি দেখা করতে পারবো না। শুভ চৌধুরী ইতস্তত করে বললেন, দেখতেই পাচ্ছ কাজটা কঠিন, অনেক কঠিন, আমরা চেষ্টা করব, ঠিক আছে? শুভ চৌধুরী টুম্পার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি মন খারাপ করো না টুম্পা। ইউলো ক্যাবে টুম্পা নিঃশব্দে ছোট খালার কাছে বসেছিল। শুভ চৌধুরী তার নিজের মতো করে চলে গেছেন। ছোট খালা টুম্পাকে নিয়ে বাসায় ফিরছেন। ক্যাবটি আসাদ গেটের কাছে আসতেই টুম্পা বলল, ড্রাইভার, ক্যাবটা ঘোরান। ক্যাব ড্রাইভার অবাক হয়ে বলল, ঘোরাবো? হ্যাঁ। কোথায় ঘোরাবো? যেখান থেকে এসেছেন সেখানে আমাকে নামিয়ে দেন। ছোট খালা অবাক হয়ে বললেন, কি বললে টুম্পা? হ্যাঁ ছোট খালা, আমি যাব। টুম্পা ছোট খালার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাও, আমি আমার আব্বুর সাথে দেখা না করে যাব না। কিন্তু? কোনো কিন্তু নেই ছোট খালা। টুম্পা তার ছোট খালার দিকে তাকিয়ে হাসল। আমার আব্বু আমার সাথে দেখা করবে না, এটা কি হতে পারে? বৃষ্টির ঠিকানা উপন্যাসের 6 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।